কথা শেষ হতে না হতেই দাশুদা চোখ কপালে তুলে বলল, সাত সকাল? সেটা আবার কালকে হবে গো দিদিমণি। এখন সকাল 10:30 বাজে। তোমার কি হয়েছে বলো দেখি? এত বেলা অবধি তো কখনো ঘুমাও না তুমি। হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো দগ্ধবাসর, আর আজকের পর্ব হলো 13 আর 14। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বগুলো শুরু করা যাক। দিদিমণি, ও দিদিমণি, দিদিমণি গো, শুনছো? ও দিদিমণি। একটা না কথাগুলো বহুক্ষণ ধরে যেন কোনো দূরদেশ থেকে কানে আসছে। এই কণ্ঠ আমার খুব চেনা, খুব পরিচিত। আরে, এই কণ্ঠ তো দাশু দাদার। কিন্তু কোথা থেকে আসছে এই আওয়াজ? দাশু দাদাই বা কোথায়? দেখতে পাচ্ছি না কেন? হঠাৎ মনে হলো আমার হাত ধরে কেউ যেন ঝাঁকাচ্ছে। ভয়ে ধড়মড়িয়ে চোখ মেলে তাকাতেই দেখলাম গেস্ট রুমের বিছানায় এক কোণে জড়সড় হয়ে শুয়ে আছি। সূর্যের আলো গাঢ় গোলাপি রাঙা পর্দার ফাঁক ফোকর দিয়ে ঘরে এসে পড়েছে। সোনালি সেই আলোক ছোটায় গোটা ঘর ভরে উঠেছে। সামনে তাকাতেই দেখি চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে দাশু দাদা। বুঝলাম এতক্ষণ ধরে আমি এখানেই, এই ঘরেই ঘুমিয়েছিলাম, আর দাশু দাদাই ডাকাডাকি করছিল আমাকে। আর মোড়া ভেঙে উঠে বসতে বসতে দাশু দাদাকে বললাম, কি হয়েছে বলো তো দাশু দাদা? সাত সকালে চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে নিয়েছো কেন? বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? কথা শেষ হতে না হতেই দাশুদা চোখ কপালে তুলে বলল, সাত সকাল? সেটা আবার কালকে হবে গো দিদিমণি। এখন সকাল 10:30 বাজে। তোমার কি হয়েছে বলো দেখি? এত বেলা অবধি তো কখনো ঘুমাও না তুমি। তবে আজ এত বেলা তো ঘুম ভাঙেনি তোমার? কতক্ষণ ধরে ডাকতেছি তোমারে। আর এই ঘরে ঘুমোচ্ছিলে কেন নিজের ঘর ছেড়ে? কি হয়েছে সেখানে? একসাথে এতগুলো প্রশ্ন আমার দিকে ছুড়ে দিয়ে দাশুদা সান্নিধ্য দৃষ্টিতে তাকিয়ে রইল। আর ওর প্রশ্নগুলো শুনতেই আমার গত রাতের কথা মনে পড়ে গেল আকাশ শর্মার পাঠানো হেয়ালি ভরা হোয়াটসঅ্যাপ মেসেজগুলোর কথা। মনে পড়ল ওর অদৃশ্য চোখের শীতল দৃষ্টির মাঝে বন্দি হয়ে যাওয়ার কথা। কি গো দিদিমণি, এত আনমনা কেন হয়ে গেছো তুমি? কত কোনো কথা শোনো না, শুনলেও জবাব দাও না। কি এত ভাবছো বলো তো? দাশুদা ফের বলে ওঠে। ওর কথা শুনেই আমি আরেকবার ভাবনার জগৎ ছেড়ে বাস্তবে ফিরি। হালকা হেসে বলি, ঘুম ভেঙে এত প্রশ্ন ভালো লাগে বলো তো? কোথাও একটু গরম গরম কফি খাওয়াবে? তা না কি হয়েছে করে আমার মাথা খেয়ে যাচ্ছে তখন থেকে। আমার কথা শুনে দাশুদা অপ্রস্তুত হয়ে পড়ে। 2 মিনিট খাড়াও, আমি আইতাছি বলেই তড়িঘড়ি পেছনে ফিরে কিচেনের দিকে হাঁটা লাগায়। দাশু দাদা প্রায় বেরিয়েই গেছিল ঘর থেকে। হঠাৎ বাবার কথা মনে হতেই ওনাকে ডেকে বলি, দাশুদা, বাবা কোথায় গো? আমার প্রশ্ন শুনে দাশুদা দাঁড়িয়ে যায় থমকে। তারপর পেছন ফিরে উদাস মুখে বলে, বড়বাবু তো সেই কোন সকালে উঠেই বেরিয়ে গেছেন, কিচ্ছুটি মুখেও দেননি। কত করে বললেন কিছু খেয়ে যেতে, কিন্তু শুনলে তো? কোনো দিকে না তাকিয়ে এক গাদা কাগজপত্র নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন। কি জানি তোমাদের বাপ মেয়ের কাল থেকে কি হয়েছে। বলেই হন হন করে চলে গেল দাশুদা।
আমি ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম অনেকক্ষণ। বুঝে পেলাম না এত সকালে ফাইলপত্র নিয়ে কোথায় গেছে বাবা। এরপরেই মনে হলো সকালে উঠে একবারও কি আমার খোঁজ করেছিল বাবা। তারপরেই নিজেই নিজের প্রশ্নের উত্তর পেলাম, না, করেনি নিশ্চয়ই। কারণ আমার খোঁজ করলে বাবা ঠিক এই ঘরে আসতো। আমি কাল রাতে নিজের ঘরে না শুয়ে এখানে কেন ঘুমাতে গেছি তা নিশ্চয়ই জিজ্ঞেস করত। ভীষণ অভিমান হলো, আর তার থেকেও বেশি কষ্ট হলো। অবুঝ কান্নারা মোটা মোটা বিন্দুতে গড়িয়ে নেমে গাল ভিজিয়ে দিতে লাগলো আমার। বারবার করে দু হাতের তালু দিয়ে চোখের জল মুছতে থাকি ছোট বাচ্চার মতন। খেয়াল করিনি কখন দাশুদা আমার জন্য কফি নিয়ে এসে ঘরে ঢুকেছে। আমাকে এভাবে কাঁদতে দেখেই রে রে করে পড়ে বয়স্ক মানুষটা। বলে, ও মা গো, তুমি কাঁদতেছো দিদিমণি? কি হয়েছে তোমার? শরীর খারাপ, পেটে ব্যথা, না জ্বর? কি হয়েছে তোমার? একবারটি কও দিদিমণি, কি হয়েছে তোমার? সেই এক রত্তি মেয়েটাকে কোলে পিঠে করে এত বড় করেছে মানুষটা। আমার প্রতি ওর টান একজন পিতার অপত্য স্নেহের থেকে কোনো অংশে কম নয়। তাই হয়তো আমার চোখের জল ওর মনে ততটাই বেদনা জাগায় যতটা আমার নিজের বাবা, বা হয়তো তার থেকেও বেশি ভাবে মানুষটা আমায় নিয়ে। দাশুদা নিজের কিশোর বয়সে তার গ্রাম সম্পর্কীয় খুড়োর হাত ধরে কাজের খোঁজে এই শহরে পা রেখেছিল। টানা 4 বছর এক হোটেলে বেয়ারার কাজ করতে করতেই একবার ঘটনাচক্রে আমার ঠাকুরদা রজতাভ সেনের নজরে পড়ে যায়। নিরীহ গোবেচারা দাশুদার সততা আর ভালো মানুষই আর নির্লোভ চরিত্র ঠাকুরদাদার ভালো লেগে যায়। হোটেলের মালিকের সাথে কথা বলে দাশুদাকে বাড়িতে নিয়ে আসতে দ্বিতীয়বার ভাবেনি ঠাকুরদা। তারপর থেকে এই সেনভিলাই দাশুদার ঠিকানা হয়ে ওঠে। নেই নেই করেও প্রায় বছর 40-এর বেশি সময় ধরে এই বাড়ির সাথে সম্পর্ক ওনার। এ বাড়িকে ভালোবেসে, এই বাড়ির মানুষদেরকে ভালোবেসে এদেরকেই নিজের জীবনের অঙ্গ বানিয়ে নিয়েছে দাশুদা। আমাদের পরিবারকে নিজের মনে করে আগলিয়ে গুছিয়ে রাখতে রাখতে আলাদা করে আর নিজের ঘর সংসার বা পরিবারের কথা কখনো মাথায় নেয়নি দাশরথীপাল, আমার আদরের দাশুদা। মানুষটা তাই আজ এই বাড়ির সদস্য থেকে কম কিছু নয় আমার কাছে। আমার সামান্যতম অসুখ, খুব ছোট থেকে ছোট সমস্যাও ওনার মনে আঘাত দেয়, আর সেটা আমি বেশ ভালো করেই বুঝি। তাই ওনার হাত থেকে কফির মগটা নামিয়ে পাশের টেবিলে রেখে ওনাকে হাত ধরে বসিয়ে দেই নিজের পাশে। তারপর বলি, দাশুদা, খালি শরীর খারাপ করলেই কি চোখে জল আসে? মানুষের মন খারাপ হলেও তো কাঁদে, তাই না? আমার মুখের কথা কেড়ে নিয়ে দাশুদা বলে ওঠে, তোমার মন খারাপ লাগতেছে দিদিমণি? কেন? কি হয়েছে? কে কি করেছে তোমারে? আমি তার খবর নেব, কও দেখি। রাগের বশে দাশুদার বয়সের ভারে কুঁচকে ওঠা মুখ লাল হয়ে ওঠে। ওর কাণ্ড দেখে হাসি পেয়ে যায় আমার। মুখে বলি, তুমি না দাশুদা, সত্যি এত বয়স হলো তোমার, তবে বুদ্ধি হলো না একটুও। আচ্ছা, তুমি সত্যি সত্যি তার খবর নেবে তো, যে আমাকে কষ্ট দিয়েছে? দাশুদার রাগ এতটুকুও কমে না আমার কথা শুনে, বরং জোরে জোরে সম্মতিসূচক মাথা নেড়ে বলে ওঠে, কালি একটাবার কও, কে তোমাকে দুঃখ দিয়েছে? আজ তার একদিন কি আমার একদিন? বলো, তার নাম বলো দেখি। এক হাত কোমরে দিয়ে আরেক হাত নেড়ে নেড়ে মাথা দুলিয়ে দুলিয়ে রাগী গলায় কথাগুলো বলে ওঠে দাশুদা। কফির কাপে চুমুক দিতে দিতে ওর এই হাত পা ছোড়া দেখে আমি হাসতে হাসতে বিষম খাই। কাশতে কাশতে অবস্থা খারাপ হয়ে যায়। কোনো মতে কাশি থামলে পরে কৌতুকের স্বরে বলি, তোমার বড় বাবু
আমার বাবা, তিনি কষ্ট দিয়েছেন আমাকে। এবার বলো, তার খবর নেবে তো ঠিক মতো? আমার কথা শুনে দাশুদার চোখ কপালে ওঠে, রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে আমতা আমতা করে বলে ওঠে, সে কি গো দিদিমণি, বড় বাবু তোমায় কষ্ট দেবেন? এও কি হতে পারে? তুমি হলে তার প্রাণ, তার গোটা জগৎ তুমি। তোমাকে কি করে তিনি কষ্ট দেবেন দিদিমণি? দাশুদার কথাগুলো যে ঠিক কতটা সত্যি তা বোধহয় আমার নিজের থেকেও বেশি আর কেউ জানে না। কিন্তু আজ যে পরিস্থিতিতে আমাদের বাবা মেয়ের সম্পর্ক এসে দাঁড়িয়েছে, তার খোঁজ কি জানে এই বয়স্ক মানুষটা? আজীবন যে বাবা আমাকে বুক দিয়ে আগলিয়ে রেখে এসেছে, আজ সেই যে আমাকে বিয়ে দিয়ে নিছক বোঝার মতো কাঁধ থেকে ঝেড়ে ফেলতে চাইছে, তা দাশুদাকে বোঝাই কি করে? অভিমানী কান্নারা ভিড় করে আসে চোখের পাতায়। শত চেষ্টা করেও তাদের আটকে রাখা যায় না। নীরবে গাল বেয়ে নেমে আসতে থাকে তারা। এবার আর মুছি না তাদের অন্তর্মথিত দুঃখকে অশ্রুজলে বিসর্জন দিয়ে কিছুটা হলেও চাই নিজেকে হালকা করতে। অদূরে বসে দাশুদা আবার আমায় কাঁদতে দেখে বিচলিত হয়ে ওঠে। কাতর কণ্ঠে বলে, কেঁদো না দিদিমণি, কেঁদো না। লক্ষ্মীটি, তোমার চোখে জল এলে আমারও কান্না পায়। ওনার কথাটা যে ভীষণ রকম সত্যি তা আমি জানি, তাই দু হাতে চোখের জল মুছে নিয়ে জোর করে মুখে হাসি টেনে আনি। তারপর বলি, নাও, হয়েছে, এবার আর কাঁদতে হবে না, আমিও আর কাঁদবো না, হলো তো? উদাসী গলায় দাশুদা বলে, সে তো না হয় হলো, কিন্তু দিদিমণি, বড়বাবু তোমারে কি বলেছে? আর তুমি কাল রাতে এখানে কেন শুয়েছিলে? ওর শেষ কথাটা শুনেই কাল রাতের টুকরো টুকরো স্মৃতিগুলোই ফের ভেসে ওঠে মনের কোণে। সেই অলীক ভয়ের চোরা শিহরণটা ফিরে আসে দেহে। সেই স্মৃতিগুলিকে ঝেড়ে ফেলতেই তাড়াতাড়ি বলে উঠি, আমি তো আজকে রাতেও এখানে শোবো। তোমাদের সবার সাথে আর এই একটাই রাত তো আছি, তারপর তো আমি পর হয়ে যাব। তাই যেটুকু সময় তোমাদের সঙ্গে থাকা যায় আর কি। দাশুদা কথাগুলো শুনল ঠিকই, কিন্তু আদৌ যে কিছু বুঝলো না তা ওর মুখ দেখে ভালোই বোঝা যায়। যথারীতি বিস্ময়জড়িত কণ্ঠে ও নিজেই অবুঝের মতো প্রশ্ন করে বসল, মানে আজকে রাতটাই আছো আমাদের সাথে, এরপর কাল কোথায় যাবে তুমি? এইবার কিন্তু আমার চমকাবার পালা, আর সেই সাথে একটু বিরক্তও হলাম। বললাম, কেন, তুমি কি জানো না? দাশুদা ফের অবাক হয়ে প্রশ্ন করল, কি? এবারে আমারও ধৈর্যচ্যুতি হলো। একটু জোর গলাতেই বললাম, কেন, তুমি জানো না কাল কাল আমার বিয়ে? ঘরে মনে হলো নিঃশব্দে একটা বোমা বিস্ফোরণ ঘটল। বিস্ময়ের আতিশয্যে দাশুদার বয়সের ভারে কোঁচকানো মুখ হাঁ হয়ে ঝুলে পড়ে। কোনো কথা বলতে পারে না বেচারা। বেশ কিছুটা সময় এভাবেই নীরবে কেটে যায়। তারপর হঠাৎ করেই দাশুদা উঠে দাঁড়িয়ে বলে, আমি যাই দিদিমণি, মেলা কাজ পড়ে আছে। আমি কিছু বলি না, ওকে বাধাও দেই না, বুঝি। আচমকা এত বড় একটা কথা শুনে বেচারা হতভম্ব হয়ে গেছে। একরত্তি বয়স থেকে যে মানুষটাকে মাতৃস্নেহে আগলিয়ে বড় করে তুলেছে, তার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত এভাবে জানতে পারলে যে কোনো সুস্থ মাতার মানুষ হতচকিত হয়ে যায়। দাশুদারও তাই হয়েছে, হয়তোবা একটু অভিমানও হয়েছে আমার বুড়ো পাগলটার। তবে আমি জানি এই অভিমান বেশিক্ষণ থাকবে না। ঠিক কিছুক্ষণ বাদেই হৈ হৈ করতে করতে এসে পড়বে আমার কাছে, শুরু করবে নানান অভিযোগ আবদার। দাশুদাটা এমনই, হয়তো একা কিছুক্ষণ কাটালে মনটা একটু হালকা হবে, এই ভেবে আর ওকে বাধা দিলাম না। দাশুদা চলে গেল। আমিও আর দেরি না করে উঠে পড়লাম। বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে রেখে সরে গেলাম জানালার কাছে। পর্দাগুলো ভাঁজে ভাঁজে সরিয়ে দিলাম একদিকে।
বর্ষা ভেজা সকালের জল মিঠে দমকা হাওয়া পর্দা সরাতেই ঝাঁপিয়ে পড়ল আমার ওপরে। খোলা হাওয়ায় আমার থাই ছড়ানো লম্বা খোলা চুল উঠতে থাকে পাল্লা দিয়ে। মনটা ভালো হয়ে যায় এক নিমিষে। গত রাতের সব ঘটনা একটা কালো বিভীষিকাময় দুঃস্বপ্ন বলে মনে হয় আমার। মনে হয় ওই আকাশ শর্মা, পার্থ মিত্তিল এরা আমার দুশ্চিন্তাগ্রস্ত মনের কল্পনা মাত্র। বাস্তবে এদের আদৌ কোনো অস্তিত্ব নেই। বেশ কিছুক্ষণ আনমনে তাকিয়ে থাকি জানালার বাইরের বৃষ্টি ভেজা শহরটার দিকে। গতকালের মতো অঝোর বর্ষণে আজ হয়তো আকাশ ঝরছে না, কিন্তু গতদিনের আর অকাল বাড়িপাতের চিহ্ন আজও জেগে আছে এই দুঃখী শহরের প্রতি কোনায় কোনায়। মেঘলা আকাশের দিকে তাকিয়ে বোঝা যায় এটা মাত্র একটা বিরতি। যে কোনো সময় যে কোনোভাবে আবার শুরু হতে পারে বরুণ দেবতার আশীর্বাদ বর্ষণ। কালো ঘন মেঘে গোটা আকাশ ছেয়ে আছে। সেই মেঘের তুলনা যে ঠিক কার সাথে করা যায়, মনে হতেই গতকালের সেই টানা টানা বড় দুটি চোখের কথা মনে পড়ল আমার। মনে হলো যেন ওই ঘন ঘোর মেঘের মাঝে এক পলকের জন্য দেখতে পেলাম ওই দুটো সম্মোহিনী চোখকে। শিউরে উঠলাম, কেঁপে উঠলাম ভেতরে ভেতরে। নিজের অজান্তেই দুই চোখ আমার চারিদিকে ছড়িয়ে থাকা অতি পরিচিত জিনিসগুলোর মাঝেই কিছু একটা খুঁজে নিল। মনে হলো যেন সত্যি সত্যিই কালকের সেই ঘন কালো দুটি চোখ আমায় অনুসরণ করে চলেছে এখনো। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না ওখানে, ওই জানালার ধারে। ধীরে ধীরে এসে ঠান্ডা হয়ে যাওয়া কফির মগ আর নিজের ফোনটা হাতে নিয়ে চলে যাচ্ছিলাম ঘর থেকে। ঠিক তখনই হঠাৎ পরপর দুটো মেসেজ আসলো হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ না খুলে শুধু নোটিফিকেশনেই প্রেরণের নাম ও নম্বর দেখে চমকে উঠলাম। ফোন ধরা ডান হাতটা কাঁপতে লাগলো থরথর করে, কারণ আমার সব ভয়, সব আশঙ্কাকে সত্যি করেই যেন মেসেজটা আকাশ শর্মা পাঠিয়েছিল। ভাবলাম, এই লোকটা কি মানুষের মন পড়তে পারে? ঠিক যখন ওর কথা মনে পড়েছে তখনই মেসেজ পাঠিয়েছে। তারপর নিজের মনেই বলে উঠলাম, লোকটার কথা কি তুই ভুলেছিস কাল থেকে? স্বপ্নের মধ্যেও ওকেই দেখেছিস, মনেও করেছিস, এখন তবে এত সংকোচ কেন? সত্যিই তো, এই আকাশ শর্মাকে নিজের খেয়াল থেকে কিছুতেই সরাতে পারলাম না কাল থেকে। কিন্তু করেও এক অদম্য কৌতূহলে হোয়াটসঅ্যাপ ওপেন করে মেসেজ বক্সে যেতেই দেখলাম খুব সাধারণ একটা গুড মর্নিং ইমোজি, আর তার নিচে লেখা হ্যাভ এ গুড ডে মাই লাভ। লোকটা যে কেন বারবার আমায় এই মাই লাভ বলে সম্বোধন করছে কে জানে। সামান্য 2 দিনের পরিচিতিতে এতটা ক্লোজ কেন হতে চাইছে লোকটা? মনে হাজার প্রশ্ন, আর তাদের উত্তর খুঁজতে গিয়ে আমি নিজে পাগল হয়ে উঠেছি যেন। এইসব ভাবতে ভাবতেই ঘর ছেড়ে বেরিয়ে কিচেনে কফির মগ নামিয়ে রেখে সিঁড়ি বেয়ে ওপরে নিজের ঘরে চলে গেলাম। আমার অনুসন্ধানী চোখ দাশুদাকে খুঁজলেও কোথাও তার দেখা পেলাম না। ভাবলাম হয়তো বাজারে বেরিয়েছে, তাই ওকে নিয়ে আর বেশি চিন্তা ভাবনা করলাম না। সোজা ঘরে ঢুকেই টাওয়াল নিয়ে সবে ওয়াশরুমের দিকে পা বাড়িয়েছি, হঠাৎ ফোনটা বেজে উঠল। কার কল এসেছে দেখতে ফোন হাতে নিতেই স্ক্রিনে দেখি বাবার নাম ভেসে উঠেছে। বাবা ফোন করেছে। রিসিভ করতে সময় নেই না একটুও। আমি হ্যালো বলতেই ওপাশ থেকে বাবার ক্লান্ত বিধ্বস্ত গলা ভেসে আসে, মেহুল, 1 ঘন্টার মধ্যে তৈরি হয়ে বিরাজ ক্রিয়েটর অ্যান্ড কালেকশন হাউসে চলে যেও। বিরাজের সাথে আমার কথা হয়ে গেছে, তোমার যা কিছু প্রয়োজন ওর কাছ থেকে নিয়ে নিও, আমি পে করে দেব। একটানা কথাগুলো বলে বাবা দুম করে ফোনটা কেটে দিল। না প্রতিদিনের মতো গুড মর্নিং উইশ করা, না একটা আদরে ভরা মিষ্টি কথা বলা, শুধু যেটুকু প্রয়োজন সেটুকু বলে কল ডিসকানেক্ট করে দিল। একবার রাখছি এটুকুও বলার দরকার মনে করলো না। এমনটা তো কখনো ছিল না বাবা,
আজ তবে কেন হঠাৎ এমন অচেনা অপরিচিতের মতো আচরণ করছে মানুষটা আমার সঙ্গে? এই একজন মানুষই ছিল আমার জীবনে, যাকে আমি নিজের বলে দাবি করতে পারতাম, আর আজ সেই মানুষটাও এভাবে পর করে দিল আমাকে। আচ্ছা, মেয়ের বিয়ে দিয়ে দেওয়া মানে কি মেয়ে পর হয়ে গেল? বাবার সাথে, বাবার বাড়ির সাথে তার কি কোনো সম্পর্ক থাকে না? ছোটবেলায় ঠাকুমাকে বলতে শুনতাম, মেয়ে সন্তান মানেই পরের আমানত। যতদিন সে নিজের ঘরে থাকে তাকে সাবধানে দেখে শুনে রাখতে হয়, যত্ন করে পরের হাতে তুলে দেওয়ার জন্য। বাবা তখন একথা শুনে হাসতো। কখনো কখনো নিজের মাকে বলতো, মেয়ে আর ছেলে কি আলাদা মা? দুজনেই আদরের, দুজনেই সমান, দুজনের প্রতি ভালোবাসার মতো দায়িত্বটা সমান থাকে। আচ্ছা, তবে কি বাবা এতদিন ধরে শুধুই আমার প্রতি দায়িত্ব পালন করে গেছে? আজ বুঝি দায়িত্ব শেষ, তাই কাঁধ থেকে ঝেড়ে নামিয়ে দিচ্ছে। অবুঝ চোখ দুটো আবার জ্বালা করে ওঠে, দু চোখের পাতা ভিজে ওঠে আবার নিঃশব্দে। অভিমানেরা গুমড়িয়ে উঠতে থাকে মনের কোণে।